আমার সাথে এই মুহূর্তে আছে চন্দ্রচূড় সেন। এবার মাধ্যমিকে 2024 মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। এই যে ধরো তুমি তো আজকে প্রথম স্থান অর্জন করেছো না, তাহলে প্রথম স্থান জিনিসটা কিন্তু এক দিয়ে বোঝায়, কিন্তু আজকে প্রথম স্থান অর্জন করতে গিয়ে কিন্তু তোমাকে এটা কিন্তু একদিনের পরিশ্রম কিন্তু নয়। আমার মনে হয় ইট ইজ অ্যান কালেকটিভ এফোর্ট অফ মেনি ইয়ার্স। তো তুমি যদি তোমার এই জার্নিটার সম্বন্ধে যদি দু একটা কথা বলো। অবশ্যই মাধ্যমিকে প্রথম হয়েছি এবছর, অবশ্যই একটা সফলতার ইঙ্গিত। তবে এটা কতটা সফল আমি জানি না, কেননা মাধ্যমিক চূড়ান্ত নয়, এরপরেও আরো অনেক এক্সামস আছে লাইফে ক্লিয়ার করার মতো। তো তার জন্য প্রস্তুতি এখনো অনেকটাই অবশিষ্ট। তবে স্যার যেভাবে বললেন যে যেহেতু জীবনের প্রথম একটা বড় পরীক্ষা এবং অবশ্যই একটা ফান্ডামেন্টাল এক্সামের মধ্যে মাধ্যমিক পড়ছে, সুতরাং একদিনের পরিশ্রম নয় এটা, এবং একার পরিশ্রমও নয়, তার সাথে সাথে অনেকেই এখানে জড়িত। সব নিয়ে আর কি এই সফলতাটা এসেছে। সবকিছুর জন্য একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিত্তি প্রয়োজন, বেসমেন্টের প্রয়োজন, ঠিক তেমনি বলতে পারি যে কোনো একটা সফলতা বা সফলতার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বেস, ফান্ডামেন্টাল জায়গা। আমি বলবো যে বছরের শুরু থেকেই মাধ্যমিক 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 বলে একটা মাথায় এনজাইটি ছিল। তো কখনো এনজাইটিটা যাতে আমার মনটাকে গ্রাস না করতে পারে সেই দিকে আমি একটু নজর দিয়েছিলাম। পাথফাইন্ডার থেকে মক টেস্ট গুলো আয়োজিত হতো, সেখানেও দিতাম। তখন একটা এনজাইটি কাজ করতো মাথায় যে কি হবে মক টেস্টের রেজাল্ট বা সেরকম কিছু। তবে সবকিছু নিয়ে ভাবতাম যে যাই হোক মক টেস্ট গুলোর মধ্যে দিয়ে নিজেকে তৈরি করব, ওই পরীক্ষার হলে পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে পারবো। কি করে অ্যাডাপ্ট করবো, সেই অভিযোজন ক্ষমতাটা কি করে তৈরি হবে, এই জিনিসগুলোকে নিয়ে একটা অ্যাসেস করতাম। বিভিন্ন টেক্সটের জায়গাগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা রাখতাম। আর তার সাথে তো সবচেয়ে বড় কথা, আমি এখানে একা নই, আমার মা বাবা, টিচার্সরা, পাথফাইন্ডারের যারা ফ্যাকাল্টিজ আছে তারা প্রত্যেকেই আমার এই পরিশ্রমের পাশে ছিলেন। তারাও এই পরিশ্রমের অন্যতম অংশীদার বলা যেতে পারে। আর সর্বোপরি টেক্সট তো ছিলই, সহায়িকাও বিভিন্ন ছিল। সবচেয়ে বড় কথা, পাথফাইন্ডার মক টেস্ট দেওয়ার পরে আমাদের বেশ কিছু মডিউলস দেওয়া হয়। আমি অবশ্যই মডিউলস গুলোর কথা বলবো, কেননা কম সময়ের মধ্যে খুব ভালো রকমের এবং খুব ভালো গুণগত মানের জিনিস যদি উপস্থাপন করতে হয় এবং পরীক্ষার পেপারে, তার জন্য আমাদের অবশ্যই এফোর্ট প্রয়োজন। সেই এফোর্ট প্রয়োজন যাতে করে কিনা আমার পারফরমেন্সটা এট দ্যাট মোমেন্ট এফোর্টলেস হয়ে দাঁড়ায়, যাতে মনে হয় এক্সামিনারে যে আমি এফোর্টলেসলি সব জিনিস করতে পারছি। তো এই দিক থেকে মডিউলস গুলো বলা যেতে পারে অন্যতম একটা অস্ত্র বা চাবিকাঠি ছিল, কারণ ওখানে খুব সুন্দর আকার করে আমাদের স্টুডেন্টদের বোঝার সুবিধার জন্য বিভিন্ন বিষয়গুলোকে খুব সুন্দরভাবে করা ছিল। এবং যখন বিভিন্ন এক্সামস গুলো দিয়েছিলাম পাথফাইন্ডার মক টেস্টের পরে, সেই এক্সামস গুলোর পরে যখন ওগুলো ফিরে পেলাম, দেখলাম যে কোথায় কোথায় ভুল বা ত্রুটি ছিল, এত নিখুঁত ভাবে সেগুলো চেক করা ছিল, মানে খুঁটি নাটি যাবতীয় প্রোস কনস কোনো কিছু বাদ নেই। এবং তার সাথে সাথে প্রত্যেকটার সাথে সাথে কি করে সেটাকে আর কি রিকভার করা যেতে পারে, সেই রেকটিফিকেশন গুলো সেখানে উল্লেখ ছিল। তো এগুলো অবশ্যই আমার সফলতার মধ্যে একটা সোপান রচনা করছিল। যেহেতু তুমি একটা মেডিকেল অ্যাসপিরেন্ট, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে তুমি যে একটা আলাদা গুরুত্ব দিয়ে পড়েছো, কারণ ওটাই তোমার ভবিষ্যৎ বলে তুমি আর ভেবে রেখেছো। তো যেইটা আমার ভবিষ্যৎ, সেখানে তো আমার একটা আলাদা করে আগ্রহ থাকবে, সেটা একটা স্বাভাবিক কথা। কিন্তু আমার এখনকার প্রশ্ন হচ্ছে, ধরো এই আর্টসের যে বিষয়গুলো, ধরো আমি একটা ছাত্র হিসেবে জানি যে এই আর্টসের বিষয়গুলো হয়তো ভবিষ্যতে খুব একটা আমার কাজে লাগবে না, কিন্তু তা সত্ত্বেও তুমি যে আর্টসের সাবজেক্টগুলোতে এই যে একটা অসাধারণ যে রেজাল্ট করেছো, তার মানে এটা নিশ্চয়ই এটা আমি ধরতেই পারি যে তুমি সায়েন্সের সাথে সাথে আর্টস গুলোতেও কিন্তু সমানভাবে কিন্তু পরিশ্রম করেছো, যার ফলটা হয়তো আজকে আমরা সবাই হয়তো এনজয় করছি হয়তো। তো কাজেই আমার তোমাকে প্রশ্ন হচ্ছে যে এই আর্টস গ্রুপের জন্য তোমার কি কোনো একটা আলাদা স্ট্র্যাটেজি ছিল, যে ওটা তোমার ভবিষ্যৎ নয় জেনেও তুমি যে ওর প্রতি একটা ডেডিকেটেড এফোর্ট দিয়ে গেছো, তার জন্য কি একটা আলাদা স্ট্র্যাটেজি বা আলাদা গেম প্ল্যান তোমার মধ্যে কি কাজ করেছে? বিষয়টা হচ্ছে যে অবশ্যই নিট অ্যাসপিরেন্ট তো সায়েন্স তো একটা আলাদা জায়গা রাখে। এবার মাধ্যমিক তো কেবলমাত্র সায়েন্স নিয়ে না, মাধ্যমিক আর্টসটা অবভিয়াসলি একটা খুব ভালো শেয়ার আছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি ভেবেছিলাম লাইক মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি শুরু থেকে ভাবছিলাম যে এই ক্লাস 10-এ না হয় পছন্দ অপছন্দের জায়গাটা বাদ থাক, সব সাবজেক্টকে সমান ইম্পর্টেন্স দিব।
এক্ষেত্রে আমি অবশ্যই পাথফাইন্ডারের একজন আমাদের টিচার চন্দন স্যার বলবো, তিনি বলেছিলেন যে প্রতিটা দিন মানে টেস্টের মাধ্যমিকের প্রস্তুতি পর্বকে যদি দুই ভাগে ভাগ করি, টেস্টের পূর্ববর্তী আর পরবর্তী, টেস্টের পরবর্তী স্কুল বন্ধ থাকছে, সেটা আমি দিনের টোটালটাই পাচ্ছি আমার কাছে আমার সেলফ স্টাডির জন্য। তো সেলফ স্টাডির জন্য আমি এখানে দেখতে গেলে দেখছিলাম মানে উনি বলেছিলেন যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে টাইম স্লট রাখতে হবে। আমার সকালে উঠে অঙ্ক করতে হবে না, আমি অঙ্ক করলাম 2 ঘন্টা অঙ্ক করলাম, তা না উনি ব্রেক লার্নিং মেথডের কথা আমাদের জানিয়েছেন। সে টানা অঙ্ক না করে কিছুক্ষণ অঙ্ক করলাম, ওই অঙ্ক শেষ হয়ে গিয়ে আমি ওটাকে টানলাম না, তারপরে আমি অন্য একটা সাবজেক্ট, সেটা হতে পারে লাইফ সায়েন্স হতে পারে, বা সেটা কোনো আর্টসের সাবজেক্ট, হিস্ট্রি বা জিওগ্রাফি হতে পারে। দুটোকে সমানভাবে যদি ব্যালেন্স করে চলা যায় আমি বলবো খুবই ভালো। এবং আলাদা স্ট্র্যাটেজি বলতে ইতিহাসের দিকে একটু দুর্বলতা ছিল শুরুর দিকে, যেহেতু দুর্বলতা ছিল তাই ওটার প্রতি আকর্ষণ ছিল 3, দুর্বলতার জন্যই আকর্ষণটা জন্মেছিল। ওই কারণে আর কি ইতিহাসে অনেক বই স্টাডি করছিলাম, বিভিন্ন হাইলাইটার ইউজ করতাম, যাতে করে কিনা পরবর্তীতে যখন পরীক্ষার আগ মুহূর্তে আমাকে রিভাইজ করতে হচ্ছে তখন সম্পূর্ণটা দেখতে হচ্ছে না, ওই হাইলাইট করা জায়গাগুলো একবার চোখ বুলিয়ে নিচ্ছি এবং বিষয়টা মনে চলে আসছে। আর জিওগ্রাফি খানিকটা সায়েন্সেরই স্পর্শে থাকে, সুতরাং ওটা যদি কনসেপ্ট গ্রো হয় তাহলে জিওগ্রাফি খুব ভালোভাবে করা যায়। আর বাংলা বরাবরই সাহিত্য আমার ভালো লাগে, আমি কবিতা লিখতে পছন্দ করি, আবৃত্তি আমার পছন্দ। তো বাংলার বিভিন্ন কবি বা লেখকদের লেখা পড়তে পছন্দ হয়, তো ওই একটা পছন্দের জায়গা থেকে বাংলাটাকে করা। আর ইংলিশটার ক্ষেত্রে আমি বলবো একই কথা থেকে প্রযোজ্য হবে। তো আর্টসের সাবজেক্টগুলোর ক্ষেত্রে এরকম স্ট্র্যাটেজিটাই অ্যাকচুয়ালি আমি করেছিলাম। তার মানে তুমি এটা বলতে চাইছো যে যেমন যদি কেউ ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনার কথা ভাবে, মানে একটা তোমার মতো একটা কৃতিত্ব অর্জন করতে গেলে যদি আর একটা চন্দ্রচূড় যদি হয়, তাহলে তাকে প্রত্যেকটা বিষয়ে সমানভাবে তাকে গুরুত্ব দেওয়াটা আবশ্যক। তো আচ্ছা, এই যে আমি তোমায় বললাম আজকের যে দিনটা এত আনন্দের যে দিনটা, কিন্তু এই আনন্দের দিনটাতে আসতে গিয়ে তোমাকে তো একটা গোটা বছর, হয়তো 1 বছর নয়, মেবি 2 বছর 3 বছরের একটা প্রস্তুতি, এবং তুমি যে বয়সে আছো একটা ছাত্রর বা একটা ছাত্রীর মধ্যে এই যে প্রস্তুতি পর্বটা, এটা এক সময় একদিকে লাগাটা খুব স্বাভাবিক, কারণ লাইফস্টাইলটা একই রকম থাকে না। এই যে ধরো পড়ছি, তুমি যেটা বললে সকালে 2 ঘন্টা অঙ্ক করলাম, এটা তো একদিনের রুটিন না, এটা তো তোমার পরপর রোজকার রুটিন হয়ে যাচ্ছে। একটা সময় একঘেয়ে লাগাটা খুবই স্বাভাবিক। তো সেইখানে নিজেকে মোটিভেট করে রাখার মতো, আমি যেমন তোমার ঘরে 2-1টা সুন্দর তোমার হাতে লেখা কিছু ট্যাগলাইন্স দেখতে পাচ্ছি, তো এখান থেকে দেখে বোঝাই যায় যে হ্যাঁ, এটা দিয়ে তুমি হয়তো নিজেকে মোটিভেট রাখতে। তাও আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, কারণ দেখো এই যে প্রশ্নটা করেছি, তুমি জানো যে প্রশ্নটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো কি হয় না, কোনো একটা জিনিস আমি পেতে চলেছি, লোকে প্রচুর আগ্রহ নিয়ে ওটা শুরু করে, কিন্তু আস্তে আস্তে কিন্তু আগ্রহটা থিতিয়ে যায়, কারণ জিনিসটা মনোটোনাসের দিকে চলে যায়। তুমি কিভাবে নিজেকে মোটিভেট রাখতে, যদি কিছু সেলফ মোটিভেশন অন্যতম জায়গাগুলো যে চিপগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ অবশ্যই ওগুলো আমি নিজে থেকেই লিখছিলাম। কেননা যেটা বললেন যে একঘেয়েমি একটা মনোটোনাস লাইফ লিড করতে করতে মাঝে মাঝে মনে হয় যে এবার মাইন্ডটাকে রেস্ট দেওয়া দরকার। অবভিয়াসলি রেস্ট প্রয়োজন। উইকেন্ডে আমি বাবার সাথে ঘুরতেও গিয়েছি, অনেকের সাথে প্ল্যানও হয়েছিল, তবে একেবারেই অতটাও রেস্ট না, সবকিছু লিমিটের মধ্যে থাকাই আমার পক্ষে, আমার নয় যে কোনো স্টুডেন্টের পক্ষে ভালো। শুধু স্টুডেন্ট নয়, প্রত্যেক মানুষের ক্ষেত্রে একই কথাই খাটবে। সেলফ মোটিভেশনের জন্য এগুলো লিখতাম, কেননা মাঝে মাঝে আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেও হয়তো আমাদেরকে বলতে চায় যে না, এবারে একটু রেস্ট দরকার। ওই সাবকনশিয়াস মাইন্ডকে যাতে আমি মনে করে দিতে পারি যে না, আমি একটা মাধ্যমিকের ক্যান্ডিডেট, রেস্ট তো অবভিয়াসলি প্রয়োজন, কিন্তু তাই বলে টানা আমি 3-4-5 ঘন্টা আমি ওয়েস্টই করে যাচ্ছি দিনে, সেটাও চলবে। তো ওই ধরনের সেলফ মোটিভেটিং কিছু লিখে রাখতাম। আর অবভিয়াসলি বলতে গেলে না, ইউটিউব যেটা আছে আমাদের, এর পূর্ববর্তী যারা মাধ্যমিকের কৃতীরা, পাথফাইন্ডারের অনেক ভিডিওস আছে কৃতীদের সাথে ইন্টারভিউস গুলো খুব দেখতাম। ইন্টারভিউস গুলো দেখে না আমি তাদের স্ট্র্যাটেজিটাকে একটু দেখার চেষ্টা করতাম। যদিও সবাই বলে থাকেন যে স্ট্র্যাটেজি হচ্ছে নিজের কমফর্ট জোনের উপর তৈরি হয়, এটা কাউকে পড়ে বা কাউকে কপি বা অনুকরণ করে করা যায় না। তবু তাদেরকে দেখতাম যে না, কি ক্রাইটেরিয়ায় তারা কি করছে না করছে, এবং যখন তাদের কথা শুনতাম তখন তাদেরকে মনে হতো এরা তো কোনো ভিন গ্রহের বাসিন্দা, ওরা দে ডোন্ট বিলং টু দিস ওয়ার্ল্ড। তারপর মনে হতো যে না, তাদের মতো সাধারণ স্টুডেন্টই র্যাঙ্ক করতে পারে, তো ভাই আমি কেন পারি। তো সেই দিক থেকে নিজে একটা মোটিভেশন কোনোভাবে আর নিয়ে আসতাম। আজকে এটা বলতে আমার সত্যি গর্ববোধ হচ্ছে যে তুমি যে ইন্টারভিউ থেকে হয়তো মোটিভেশন হয়তো পেয়েছো, যেটা বলবো কাল হয়তো তোমার এই ইন্টারভিউ থেকে হয়তো আরেকজন হয়তো মোটিভেশন। তো কংগ্রাচুলেশনস টু ইউ, ইটস লিডার ইজ অ্যালাইভ।
তো এবার তোমাকে যে প্রশ্নটা করবো চন্দ্রচূড়, সেটা হচ্ছে যে আহ, তোমার কি মনে হয় যে এই যে প্রিপারেশন পর্বটা একটা শিখরে পৌঁছাতে গেলে যে একটা কঠিন অধ্যাবসায় লাগে, তো এখানে তো নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জেসও আছে, তাই না? নিশ্চয়ই আমি যে আমার কথাটা তুমি বুঝতে পারবে, দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস যেটা হয়তো তুমি ছাত্র হিসেবে হয়তো অনুভব করেছো তোমার এই জার্নিটা। তো এই সেই মানে যদি ওরকম দু একটা চ্যালেঞ্জে যেটা হয়তো তোমার মতো আরো মানে যারা এখন মাধ্যমিক পরীক্ষার্থী, যারা 2025-এ মাধ্যমিক দেবে, তারাও হয়তো এই চ্যালেঞ্জেস গুলো হয়তো প্রতিনিয়ত ফেস করছে, তো ওরকম কিছু ধরো দু একটা চ্যালেঞ্জ বা তুমি সেটাকে কিভাবে ওভারকাম করেছো যদি যদি একটু বলো। এই ক্ষেত্রে আমি বারবারই একই কথা বলছি, আবারও পুনরাবৃত্তি করবো যে জীবন পথ কুসুমাবৃত নয় কর্ণকাকীর্ণ। তো যে কোনো শিখরে বা যে কাজে আমি করতে যাচ্ছি, কোনো উদ্দেশ্য সাধন করতে যাচ্ছি, পথে চ্যালেঞ্জ বাধা অন্তরায় সমস্ত কিছুই আসবে। আমাদের কাজ থাকবে যে লক্ষ্যকে ধ্রুবতারার মতো স্থির রেখে এগিয়ে যাবে, চড়াই গতি মন্ত্র নিয়ে এবং যেটাকে। তো হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। আমি বলবো যে বর্তমানে যুব সমাজ খুব মোবাইল অ্যাডিক্টেড হচ্ছে, তো আমি মোবাইলকে এখানে একটা চ্যালেঞ্জ বলবো, কেননা আমিও ব্যতিক্রমী ছিলাম না। ক্লাস 9 আমিও দেখতাম মোবাইল, মার কাছে অনেকটাই নতুন পেতাম। তারপর নিজেকে মনে হতে লাগলো যে এত বই পড়ার আছে, এত কিছু জানার আছে, অবভিয়াসলি মোবাইলকে আমি একেবারেই আমার ডিজিটাল লাইফ থেকে বার করে দিতে পারি না। করোনা অতিমারির পর পড়াশোনা অনেক ক্ষেত্রে মোবাইল, ল্যাপটপ ইত্যাদি নির্ভর হয়ে পড়ছে, সেটা অস্বীকার করার বিষয় না। তবে ওই আবার একই কথা, সর্বমাত্রিয়ান্ত গর্বিতাম, কোনো কিছু অতিরিক্ত ভালো না। ওই মোবাইলটাকে ওর তো সুরাসুর দুটো দিকে আছে, গুড অ্যান্ড ব্যাড সাইড। আমি কোন সাইডটাকে ইনটেক করবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। মোবাইলে ইনফরমেটিভ ভিডিওস দেখতাম, তো মোবাইল একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু তার থেকে বড় একটা মানসিক চ্যালেঞ্জ কাজ করতো কি, সকলের না প্রত্যাশা। যেখানেই যেতাম বলতো যে এবার কিন্তু মাধ্যমিকে তোকে দেখবো তাই ইত্যাদি। তো হয়তো অনেক স্টুডেন্টসরা যারা আজকে দেখছে, পরবর্তীতে যারা আর কি মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা এটা ফেস করছে। এবার দেখো, তারা আমাদের প্রতি আর কি প্রত্যাশী হয়ে থাকেন, সুতরাং তাদের পক্ষে এটা বলা স্বাভাবিক, কেননা তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা চান। আমাদের বিষয় থাকবে যে অবশ্যই তাদের শুভাকাঙ্ক্ষার জন্য একটা আলাদা জায়গা তো আছেই, তার সাথে মাথায় রাখা দরকার যে এইরকম কোন মানসিক চাপ নয়, এটাকে আশীর্বাদ হিসেবে নিয়ে একেবারে ফ্রিলি পড়ে যাও। মানে এরকম কোনো টেনশন হয় যে আমাকে মাধ্যমিকে র্যাঙ্ক করতেই হবে, এই ভাবনা নিয়ে নয়, বরং মাধ্যমিকে একটা ভালো ফলাফল করতে হবে, যাতে করে কিনা মা বাবা গর্ব করে বলতে পারে আমার ছেলে বা আমার মেয়ে এতটা পেয়েছে, বা এরকম বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপার, নম্বরই তো কারো যোগ্যতা বিচারে মাপকাঠি নয়। এরপরে অনেক পরীক্ষা আছে, নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ আছে, মাধ্যমিক একমাত্র একটা সুযোগ। তো সেদিক থেকে দেখতে গেলে ওটা একটা চ্যালেঞ্জ ছিল। এছাড়া অনেকেই বলতো যে এত পড়ে লাভ কি হবে, হ্যাঁ মাধ্যমিকের পর আর কতটাই কি, মাধ্যমিক রেজাল্ট দিয়ে কিচ্ছু হয় না, হ্যাঁ অনেক কিছু শুনতেও হতো এই সমস্ত বিষয়। মাধ্যমিক রেজাল্ট ছিঁড়ে ফেলে দিলে কোনো প্রবলেম হবে না। অবশ্যই মাধ্যমিক আমি জানি না বিষয় কতটা, যে পরবর্তীতে কতটা কাজে লাগে, আমি এই বিষয়ে আপাতত কিছু বলছি না। তবে কি, জীবনের প্রথম একটা বড় পরীক্ষা, বৃত্তিমূলক পরীক্ষা। মাধ্যমিকে যা শিখছি সেটা যদি আমি ভালোভাবে না শিখি, 11-12 গিয়ে কিন্তু আমাকে সেখানে অবশ্যই পড়তে হবে, কিছুটা সাফার করতে হবে, কেননা আমার বেস যদি ক্লিয়ার না থাকে, আমি কি করে সে বেসের উপর আরো ইট আরো গান দিয়ে দেবো। সুতরাং বেসটাকে যদি পরিপক্ক রাখতে হয়, সে মাধ্যমিক আমি পরীক্ষার জন্য নাই পড়লাম, অন্ততপক্ষে কনসেপ্ট ক্লিয়ারের জন্য তো আমাকে দেখতেই হবে। সুতরাং আর সেই দিকটা সবসময় এইভাবে নিজের মনকে আর কি আমি বোঝাতাম যে এগুলো আমাকে বুঝতে হবে, সেইভাবে এগিয়ে যেতে হবে। একজন সিনিয়র জুলজি ফ্যাকাল্টি হিসাবে আমার একটা প্রশ্ন তোমার কাছে। প্রশ্নটা হচ্ছে, ধরো আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে কিছু হিউম্যান ইনস্টিংক্টস নিশ্চয়ই কাজ করে। ধরো তোমারও কিন্তু যত শিক্ষক বা তোমার যারা আছে, আমি কারোর হয়তো পড়ানো বলো হয়তো একটু বেশি ভালো লাগে, মানে তুলনামূলক আমি বলেছি। তো তেমনি আমরাও যারা টিচার, তাদেরও ধরো যখন ক্লাসরুমে আমরা যখন পড়াই, মানে কারোর প্রতি এক্সপেকটেশন লেভেলটা হাই থাকে, মানে এগুলো মিলেই তো জিনিসটা চলে। তো আমার প্রশ্ন হচ্ছে যে ধরো এতদিন তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো, সেই পরীক্ষাগুলো সব স্কুল ভিত্তিক পরীক্ষা, যেখানে হয়তো কোথাও না কোথাও তোমার স্কুলেই প্রশ্নগুলো হয়তো স্কুলের টিচাররা খাতা দেখতো, সেইভাবে ব্যাপারটা হয়তো ইভালুয়েশন হতো, মূল্যায়ন। কিন্তু মাধ্যমিক এরকম একটা পরীক্ষা যেখানে এটা খালি তোমার স্কুল ভিত্তিক পরীক্ষা না, একমাত্র রাজ্য ভিত্তিক একটা হয়তো পরীক্ষা, সেখানে তোমার খাতাটা আদৌ তোমার স্কুলের শিক্ষক দেখবেন না, সে বাইরে দেখবে না। তাই জন্য মাধ্যমিকে যারা খাতা দেখেন, তারা নিশ্চয়ই একটা কিছু মাধ্যমিক গাইডলাইন্স থাকে, যার উপরে নির্ভর করে তারা কোয়েশ্চেন ফ্রেম করেন এবং যার উপরে ভিত্তি করে তারা মূল্যায়নও করে। তো
এই ক্ষেত্রে যদি তুমি তোমার এই জায়গাটা যে এইখানটায় তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করেছো মানে মাধ্যমিক স্ট্যান্ড সেটা দেখি। খুবই ভালো একটা কথা, মানে বিষয়টা আমি এখানে বলতে চাচ্ছি যে এর আগে তো স্কুলে পরীক্ষা দিয়ে এসেছি, স্কুলের টিচার আমাকে চেনেন, তাকে আমি চিনি, সুতরাং যখন তারা খাতা দেখতেন তাদের মনে না হতো যে এটা চন্দ্রচূড়ের খাতা। সুতরাং কোথাও নাম্বার কাটি থাকলে হয়তো বা তাদের একটা দ্বিধার বোধ জন্মাতো যে না, ও তো ভালো স্টুডেন্ট, ওকে কেন কাটি, ওর তো এই কনসেপ্টটা ঠিকই আছে, হয়তো ভুল করছে। হয়তো এরকমও হতে পারতো যে হয়তো তোমার থেকে সে আশা বেশি করছে, তো হয়তো তুমি যেটা লিখেছো হয়তো সেটা তাকে সন্তুষ্ট করতে পারেনি। কিন্তু মাধ্যমিকের বিষয়টা আলাদা। আমি কে, আমি কোন স্কুলের স্টুডেন্ট, আমার গ্রেড কিরকম সেটা তারা কিছু জানে না, শুধু খাতাটা যাচ্ছে, তারা চেক করছেন এবং সেভাবে হেড এক্সামিনার কাছে পৌঁছাচ্ছে। তো এই দিক থেকে বলতে গেলে আমি বলবো যে মাধ্যমিক যখন আমি দিতে যাচ্ছি আমার এরকম একটা মেন্টালিটি থাকা দরকার যেখানে আমি চন্দ্রচূড় সেটা আমার পরিচয় না, আমার খাতাটা আমার পরিচয়, সেখানে আমি কিরকম বা আমার জ্ঞান কিরকম সেটা সেখানে প্রতিবিম্বিত হয়, রিফ্লেক্ট করে। তো আমি বলবো যে এক্ষেত্রে আমি জানছি ভালো বিষয়, আমি অনেক কিছু জানি, কিন্তু সময়ের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে আমি ব্যর্থ, তাহলে কিন্তু মাধ্যমিকে একটা কোনো দিক থেকে ব্যর্থতা চলে আসে, কেননা অন্য টিচার খাতা দেখছেন, তিনি জানেন না আমি কেউ। সুতরাং আমি জানলাম জিনিস জেনে খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর উপস্থাপন অর্থাৎ প্রেজেন্টেশন যেটাকে আমি বলছি সেটা এখানে ডিপেন্ড করে। এবং আরেকটা প্রশ্ন এখানে আসবো আমি, অবশ্যই একটা প্রাসঙ্গিক বিষয়, যে পাথফাইন্ডার মডিউলস গুলো এসেছিল আমি এটা ফলো করতাম, যখনই আর কি পরের দিকে আমি টেস্টের পরবর্তী সময় প্র্যাকটিস করেছি নিজে নিজে, তখন মডিউলস গুলো দেখতাম। ওখানে না মানে ওটা তো অবভিয়াসলি অভিজ্ঞ বিভিন্ন টিচারদের তাদের আর কি নিজস্ব আর কি মূল্যায়নের মাধ্যমে তৈরি করে, সুতরাং তারা জানেন যে তারা স্টুডেন্টদের থেকে এই রকম এবং এই আকারের লেখা এক্সপেক্ট করে। আমি দেখতাম যে কি করে পয়েন্ট টু পয়েন্ট সেখানে ডিনোট করা, ম্যাপ পয়েন্টিং করতে গেলে কি কি করণীয় এই ডুজ এন্ড ডোন্টস ফ্যাক্টস গুলো যেগুলো থাকে সেটাকে আমি ক্লিয়ার করে নিতে পারছিলাম। তো সেটা নিয়ে ভাবছিলাম যে না, মাধ্যমিকে আমি পড়ে যাচ্ছি, অনেক দিনের রিভিশন আমার সাথে আছে, তার সাথে আমাকে এটাও মাথায় রাখতে হবে যে যাতে কম সময় আমি খুব সুন্দর প্রেজেন্ট করতে পারি, এক্সামিনার যাতে আমার লেখা থেকে ইমপ্রেসড হয়। ওই বিভিন্ন যে ইংলিশ রাইটিংস গুলো আসতো আমার সেখানে এমন কিছু ফ্রেজেস থাকতো যেগুলো ইডিয়ামেটিক ইউজ গুলো থাকতো যেগুলো কি করে এক্সামিনারকে মুগ্ধ করে, ড্রামাটিক্যাল বিষয়গুলো ওটাকে শো করতে হবে যাতে করে এক্সামিনার বুঝে যায় যে না, এই যে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীর মধ্যে একটা কিছু আছে আলাদা, তখন উনি নাম্বার দিতে নিজে থেকে বাধ্য হবেন বা স্বতঃস্ফূর্ত হবে নাম্বারটা চলে আসবে। তো লাইক এইরকম ভাবেই চলছিল। এখানে বলতে চাইছো যে এই যে তুমি যে মক টেস্টটা যেটা আমাদের ধরো মাধ্যমিকের যে এক্সপার্ট প্যানেল তারা যে মক টেস্টটা তৈরি করেন বা মূল্যায়ন করেন সেটা তোমাকে এই বিষয়টা করতে সাহায্য করে। ঠিক আছে চন্দ্রচূড়, তোমার এই সময় দেওয়ার জন্য এবং পরবর্তী যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে 2025-এ, সেটা শুধু পাথফাইন্ডারের না, সমগ্র পশ্চিমবঙ্গের যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমার এই অমূল্য যে তোমার যে টিপস গুলো তাদের অবশ্যই কাজে লাগবে। গত বছর যেমন সায়ন প্রধান নিটে ওয়েস্ট বেঙ্গল থেকে টপ করেছে, যেমন দেবদত্তা মাঝি মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, এবছর চন্দ্রচূড় মাধ্যমিকে প্রথম। তো এইভাবেই চন্দ্রচূড়ের টিপস নিয়ে এটা আশা করা যেতেই পারে যে আগামী বছরে হয়তো বাংলা আরো একটি টপ আসবে।